আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ তীব্র প্রতিরোধের মুখে শেষমেশ গাজার রাফা শহর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েল যুদ্ধের তীব্রতা থেকে গা বাঁচাতে মাঝে মধ্যে বিমান হামলার মধ্যেই অভিযান সীমিত রাখতে চাচ্ছেন নেতানিয়াহু সর্বশেষ উপত্যকার বিভিন্ন ফ্রন্টে বিশেষত আল শুজাইয়ায় ইসরায়েলি বাহিনীর উপর প্রচণ্ড আঘাত হেনেছেন ফিলিস্তিনি যোদ্ধারা তাদের সমর্থনে ইসরায়েলে রক্তের বন্যা বইয়ে দিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছেন ইরাকি যোদ্ধারাও এক মাসের মধ্যে চতুর্থ ভয়াবহ অস্ত্র উন্মোচন করে ইসরায়েলিদের বুকে কাঁপন তুলেছেন হুথিরা ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন যুদ্ধ শেষ করা ছাড়া অন্য কোনো উপায় নেই এবং এর মধ্যে জরুরি অবতরণ করা ইসরায়েলি বিমানকে জ্বালানি না দিয়ে আলোচনায় এসেছে তুরস্ক আল মায়াদিনের খবরে বলা হয় গাজা সিটির পূর্বে আল শুজাইয়াতেই ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থানে প্রবেশে প্রলুব্ধ করে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসলামিক জিহাদের আল কুদস এবং হামাসের আল কাসাম ব্রিগেডস গাজার দক্ষিণে রাফার একাধিক ফ্রন্টেও প্রচণ্ড লড়াইয়ের কথা জানিয়েছেন আল মায়াদিনের প্রতিনিধি সেখানে সৌদি এবং সাবোরা এলাকায় লড়াইয়ের তীব্রতা বেশি ছিল বলে জানান তিনি এছাড়া দখলদার সেনাদের ট্যাঙ্ক এবং বুলডোজারগুলো রাফার ব্রাসিল এবং আল বালাদ এলাকায় আবারও প্রবেশ করলে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে রোববার আল কাসামের বিভিন্ন বিবৃতি থেকে জানা গেছে তাদের যোদ্ধারা গাজা সিটির তাল আল হাওয়ার ইসরায়েলের একটি চেজারিত ট্রুপ ক্যারিয়ার এবং একটি D9 বুলডোজারকে আঘাত করেছেন সেখানে একটি নামের ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেন তারা হামলায় ক্যারিয়ারের সব ক্রু সদস্য নিহত এবং আহত হন সুজাইয়ায় তাদের যোদ্ধাদের হাতে আক্রান্ত হয়েছে দুটি মার্কাভা ট্যাঙ্কও সেখানে অনুপ্রবেশকারী সেনাদের দুটি সমাবেশে হেভি ক্যালিবারের মর্টার হামলা করেন তাদের যোদ্ধারা এই হামলায় সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে এদিন নেতজারিম অক্ষেও শত্রু সেনাদল এবং তাদের কমান্ড কক্ষগুলোকে টার্গেট করে বিপুল রকেট নিক্ষেপ করেন তারা আল কুদস ব্রিগেডস জানিয়েছে রোববার ইসরায়েলি কিব্বুজ নাহালওজে বোমা হামলা চালিয়েছেন তারা তাছাড়া সুজাইয়ার ইখলিল স্ট্রিটে তাদের যোদ্ধারা মেশিনগান এবং অ্যান্টি পার্সোনাল অস্ত্রের মাধ্যমে শত্রু সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াই করেন সেখানে অগ্রসরমান সেনাদের গ্রুপগুলোকে লক্ষ্য করে বিপুল পরিমাণ মর্টার শেল ছোড়েন তারা সুজাইয়ায় তাদের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হন দক্ষিণ গাজার রাফা শহরেও শত্রু সেনা এবং তাদের গাড়িগুলোর অবস্থানে হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করে আল কুদস তাদের যোদ্ধারা শহরের দক্ষিণ পশ্চিমে এগোতে থাকা শত্রু সেনাদের গাড়িগুলোর ওপর আগে থেকে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটান তাদের সহায়তায় এগিয়ে সেনাদের ওপরও মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করা হয় গত 24 ঘন্টায় 4টি বড় অভিযান পরিচালনার কথা জানিয়েছে আল আকসা মার্টার্স ব্রিগেডস উপত্যকার বিভিন্ন ফ্রন্টে তারা দখলদার সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হন সেনাদের বেশ কিছু যানবাহনেও আঘাত করা হয়েছে গ্রুপটি জানিয়েছে এই সব হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছেন তাছাড়া 107mm রকেট এবং হেভি ক্যালিবারের মর্টার শেল ব্যারেজের মাধ্যমে নেতজারিমে অবস্থান নেওয়া দখলদার বাহিনীর ওপর আঘাত হেনেছেন তারা ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ফিলিস্তিনি গ্রুপগুলোর রকেট হামলার পর রোববার দীর্ঘ সময় গাজা ইনভেলপের বসতিগুলোতে সাইরেন বাজানো হয় ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েল আগামী কয়েকদিনের মধ্যে রাফায় তাদের অভিযান শেষ করার পরিকল্পনা করছে যে আঙ্গিকে বর্তমান গাজা যুদ্ধ চলছে তারও সমাপ্তি টানতে যাচ্ছেন তারা রাফা অভিযানের সমাপ্তি এবং গাজা যুদ্ধের প্রকৃতিতে পরিবর্তন আনা নিয়ে সিনিয়র সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি মিডিয়া আভাস দিয়েছে ব্যাপক ভিত্তিক যুদ্ধ থেকে সরে এসে লক্ষ্যবস্তু নির্ধারণ করে বিমান হামলা সহ সুনির্দিষ্ট অভিযানের পথে হাঁটছে দেশটি এক সপ্তাহ আগে নেতানিয়াহু বলেছিলেন রাফায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী নিবিড় যুদ্ধ শেষের দিকে ইসরায়েলি চ্যানেল 14-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন হামাসের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের বর্তমান ধাপ প্রায় শেষ সংবাদ মাধ্যমগুলো বলছে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হবে তবে যুদ্ধের তীব্রতা যে শেষ হবে এটা অনেকটাই নিশ্চিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আবারও সিরিজ হামলা চালিয়েছে রোববার ইরন বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থানে নেওয়া একটি ভবনে তারা আঘাত হানেন এরপর হেভি বোরকান রকেটের মাধ্যমে বিরানিত ব্যারাকের ডিভিশন 91-এর সদর দপ্তরে বোমা হামলা করেন হিজবুল্লাহর যোদ্ধারা রকেটের আঘাতে দপ্তরের একাংশ ধ্বংস হয় এবং কয়েকজন সেনার প্রাণহানি ঘটে একই দিন বেইত হিলেল ব্যারাকে সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরেও আঘাত করে হিজবুল্লাহর ফালাক রকেট এতে দপ্তরের একাংশ ধসে পড়ে এবং নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে প্রতিরোধ যোদ্ধারা মেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহার করে একটি ভবনেও সরাসরি আঘাত করেন এদিন তারা এক ঝাঁক ওয়ান-ওয়ে ড্রোনের মাধ্যমে গোলান মালভূমির রেভায়া ঘাঁটিতে 188তম আর্মার্ড ব্রিগেডের হেডকোয়ার্টারে হামলা করেন ড্রোনগুলো সেনাদের জটলা এবং ঘাঁটির কমান্ড ভবনে সরাসরি আঘাত হানে
এতে ভবনে আগুন ধরে কয়েকজন সেনা নিহত হন। যথারীতি নিহত সেনাদের সংখ্যা গোপন করে হামলায় 18 সেনা গুরুতর আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। তাছাড়া প্রতিরোধ যোদ্ধারা বেইত হিলেল ব্যারাকের সামরিক ওয়ার্কশপে ফালাক রকেট দিয়ে আঘাত করেন। এতে ওয়ার্কশপটির আংশিক ধ্বংস হয়ে কয়েকজনের প্রাণহানি ঘটে। খিরবেত মারে ইসরায়েলের আর্টিলারি অবস্থান, রুইসাত আল কর্ন সাইট ও আল সুমাকা সাইটেও রকেট হামলা করে হিজবুল্লাহ। 3 অবস্থানেই রকেটগুলো সরাসরি আঘাত করে বলে জানায় গ্রুপটি। তাদের মিলিটারি মিডিয়া রোববার গাইডেড মিসাইলের মাধ্যমে কফার সুবার রুইসাত আল আলম সাইটে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক এবং নেমেরা আর্মার রিকভারি ভেহিকেল ধ্বংসের ভিডিও প্রকাশ করে। বিরানিত ব্যারাকের 91তম ডিভিশনের হেডকোয়ার্টারে হামলার ফুটেজও প্রকাশ করে মিলিটারি মিডিয়া। এদিন নিজেদের 3 যোদ্ধা ইসরায়েলি হামলায় নিহত হন বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ বলেছেন, হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5 রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে রোববার তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখনই জেনারেল আমিনাজ এই মন্তব্য করেন। হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন তারা ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যুদ্ধ শুরু করলে তা মোকাবেলা করার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়েদিওত আহরোনোত সংবাদ বিশ্লেষণে বলেছে, হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম এবং অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোনের ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয়। এদিকে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম রোববার ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁত ভাঙার জবাব পাবে। প্রেস টিভি জানিয়েছে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের যোদ্ধারা নতুন অভিযানে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছেন। সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট বলেছে, এইলাত হিসেবে পরিচিত আল রাশরাশ বন্দর শহরের একটি ইসরায়েলি টার্গেটে ড্রোন হামলা চালান তারা। কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে টানা হামলা চালিয়ে যাওয়া গ্রুপটি বলেছে, গাজার শিশু, নারী ও বয়স্ক নাগরিক সহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার জবাবে এই হামলা চালানো হয়েছে এবং দখলদারদের ঘাঁটিগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে। আল মানার টিভির খবরে বলা হয়, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী রোববার তুফান আল মুদাম্মার নামে মানববিহীন একটি সারফেস ভেসেল উন্মোচন করেছে। আরবি শব্দগুচ্ছ তুফান আল মুদাম্মারের অর্থ ধ্বংসাত্মক ঝড়। জুন মাসের মধ্যেই এটি ছিল তাদের বিশেষ ধরনের চতুর্থ অস্ত্র উন্মোচনের ঘটনা। ভেহিকেলের বিশেষত্ব বর্ণনা করে হুথিদের সামরিক মিডিয়া বলছে, নিজেদের তৈরি চালকবিহীন এই বোটের উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে এবং এটি 1 থেকে 1,500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ম্যানুয়াল এবং রিমোট কন্ট্রোল পরিচালিত তুফান আল মুদাম্মার উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এই ইউএসভি ঘন্টায় 45 নটিক্যাল মাইল গতিতে চলে এবং যে কোনো পরিস্থিতিতে অভিযান পরিচালনা করতে পারে। এই উন্মোচনের মাধ্যমে হুথিদের ক্রমবর্ধমান নেভাল এবং এরিয়াল মিলিটারি সক্ষমতা প্রকাশিত হয়েছে বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। এদিকে ইসরায়েলের i24 নিউজ লিখেছে, ভূমধ্যসাগর থেকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট তৈরির আশঙ্কায় চিন্তিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দাদের প্রকাশ করা প্রতিবেদনে এই শঙ্কার কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি লিখেছে, আনসারুল্লাহ আন্দোলন উত্তর আফ্রিকা, সুদান, মিশর ও মরক্কোতে তাদের অভিযান সম্প্রসারিত করেছে এবং ওই অঞ্চলে হুথিদের যোদ্ধা ও অস্ত্র সরবরাহের সক্রিয় চেষ্টা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, যা এই অবৈধ রাষ্ট্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রোববার এক বক্তব্যে বলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ শক্তি, ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষের হাতে ইসরায়েল পরাজিত হয়েছে। জেনারেল সাফাভি বলেন, 9 মাসের যুদ্ধের পর প্রতিরোধ ফ্রন্ট এখন ইসরায়েলের উত্তর দক্ষিণ উভয় অংশের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এদিকে ইহুদিবাদী বিশেষজ্ঞ হ্যাগি ওলশেনিতাস্কি এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েল আগে যেই ধরনের বিজয়ের রূপকথা রচনা করত, 7 অক্টোবর হামাসের অভিযানের পর থেকে সেই সবের অস্তিত্ব আর নেই।
তিনি লিখেছেন, ৯ মাসের যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, পারবেও না, কারণ ইসরায়েল নিজেকে রক্ষার সব শক্তি ব্যয় করেছে, তাদের ভাণ্ডারে বর্ধিত কোনো সামর্থ্য নেই। আল আরাবিয়া জানিয়েছে, তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে একটি ইসরায়েলি বিমান জরুরি অবতরণ করার পর সেটিকে জ্বালানি দেননি বিমানবন্দরের কর্মীরা। বিমানটি ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ELAI এর। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে মেডিকেল ইস্যু থাকলেও জ্বালানি দিতে অস্বীকার করেন বিমানবন্দর কর্মীরা। তুরস্কের এমন আচরণে পরে অনেকটা বাধ্য হয়ে বিমানটি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে। সেখান থেকে জ্বালানি নিয়ে ইসরায়েলে ফেরে বিমানটি। তবে তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলের একজন অসুস্থ যাত্রীকে সরিয়ে নিতে বিমানটি জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। মানবিক দিক বিবেচনায় বিমানে জ্বালানি দেওয়ারও সিদ্ধান্ত হয়, তবে সব ধরনের প্রাসঙ্গিক কাজ শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সরব তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এমনকি ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন তিনি। আল জাজিরার একটি এক্সক্লুসিভ ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী গাজায় বিস্ফোরক অনুসন্ধানের জন্য ফিলিস্তিনি বন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। খবরে বলা হয়, তীব্র লড়াইয়ের মধ্যে গাজা সিটির সুজাইয়া জেলার দিকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো এগোচ্ছে এবং খাদ্য, পানি ও ঔষধ সংগ্রহ করতে পারছেন না ওই এলাকার বেসামরিক ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় রোববার পর্যন্ত অন্তত ৩৭,৮৭৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।